পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 13। বহু দৌড়ঝাঁপের পর বিয়ের রেস শেষ হলো। শ্বশুরবাড়ির মানুষদের এত অমায়িক আন্তরিকতা দেখে নিহারিকা এতটাই শক্ত হয়েছিল যে অসুস্থতাকে লুকিয়ে রেখেও হাসি মুখে বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছে। ইরফান বারণ করেছিল, আশ্বাস দিয়েছিল পরে অনুষ্ঠান করলেও সমস্যা হবে না, কিন্তু নিহারিকার নিজেরই ভীষণ লজ্জা লাগছিল, তাই সে মানেনি। মোটামুটি 5-6 দিন পর আপাতত বাড়ি এখন সম্পূর্ণ ফাঁকা হয়েছে। আত্মীয় স্বজনও বিদায় নিয়েছে দুপুরের দিকে। ইরফানের ছুটি শেষ হওয়াতে সে কলেজে চলে গিয়েছে সকাল সকাল। দুপুর 3টার পরে চলে আসার কথা তার। আজ ইরফান দেরিতে আসলেও বাড়িতে দুপুরের খাওয়া করবে বলে জানিয়েছে। এর সবচেয়ে বড় কারণ হলো রান্নাঘরে প্রথমবারের মতো পা রেখেছে নিহারিকা। আজকের রান্নাও সে করেছে। কয়েকদিন ভীষণ চাপে থাকায় আয়েশা বেগমের হাঁটু ব্যথা বেড়েছে বলে তিনিও আর দ্বিমত পোষণ করেননি। তিনি ইনায়ের সাথে খেলা করছেন ও ঘরে বিশ্রাম নিচ্ছেন। নিহারিকাকে অবশ্য রান্নায় সহযোগিতা করেছে তামান্না। ইয়াহিয়া কবিরও সকাল সকাল নিজের অফিসে গিয়েছেন। নিজস্ব বিজনেস রয়েছে তার, যদিও বেশি দিন আর করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বয়স হয়েছে, শরীরও চলছে না ঠিক মতো। রান্না থেকে শুরু করে সমস্ত কাজ শেষ করে নিহারিকা ঘরে চলে গেল। তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর আলমারি থেকে বের করলো অ্যাশ রঙের একটা শাড়ি। কিছুক্ষণ শাড়িটার দিকে তাকিয়ে থেকে সে তপ্ত শ্বাস ফেলল। এরপর মুচকি হাসল। গতকালকে শাড়িটা তাকে উপহার দিয়েছে ইরফান কবির। কাপা হাতে শাড়ির প্যাকেটটা নিহারিকাকে দিতে গিয়ে যে কি কষ্টই না করেছে বেচারা, ইরফান তা ভাবতেই নিহারিকার ভীষণ হাসি পাচ্ছে। আজব অবস্থা। নিহারিকা ভেবেছিল প্রথম প্রথম বলে ইরফান তার সাথে এত ভদ্র ব্যবহার করছে, মেপে ঝুপে চলছে, অথচ এই লোক কিনা বরাবরই এমন। ধুর বাবা, এমন হলে কি চলে নাকি। নিহারিকা আর কিছু না ভেবে শাড়িটা পরে নিল। চুল আলগা করে বেঁধে আবারও ছুটতে লাগালো আয়েশা বেগমের ঘরের দিকে। ছোট্ট ইনায়া বিছানায় বসে হাতে একটা টেডি বিয়ার নিয়ে হাসি মুখে খেলছিল দাদির সাথে। আয়েশা বেগম শুয়ে থেকেই মাঝে মাঝে চুমু খেয়ে জড়িয়ে নেন ইনায়াকে। নিহারিকা ঘরে এসে এমন অবস্থা দেখে হেসে ফেলে। কাছে গিয়ে আয়েশা বেগমকে বলে, ওকে নিয়ে যাই মা, সুজিটা খাইয়ে দিই, আপনার ছেলে তো একটু পরেই চলে আসবে। আয়েশা বেগমের চোখ লেগে এসেছিল। নাতনির জন্য টেনে টুনে খুনে মতে জেগেছিলেন। নিহারিকাকে দেখে তিনি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করার কি আছে, যাও নিয়ে যাও, আমিও তবে একটু ঘুমিয়ে নিই। নিহারিকা হেসে ইনায়াকে কোলে নিয়ে চলে যেতে নেয়। তখনই আয়েশা বেগম ডেকে বলে ওঠেন, ও শোনো বৌমা, একটা গুরুত্বপূর্ণ কথা। নিহারিকা পিছু ফিরে জানতে চাইল, জি। আয়েশা বেগম শোয়া থেকে উঠে বসে বললেন, ইরফান আসলে ওকে একটু বলিও তোমার শ্বশুরের অফিসে একটু ঝামেলা হয়েছে, আজ আসতে দেরি হবে, তাই তামান্নাকে যেন ওই মিরপুরে দিয়ে আসে। নিহারিকা ভ্রু কুচকে তাকালো, জিজ্ঞেস করলো, কোথায় যাবে তামান্না? আয়েশা বেগম মুখ কুচকে স্বাভাবিকভাবেই বললেন, আর বলো না, ওর মাঝে মাঝে ঘোরাঘুরির খুব নেশা ওঠে, মাসে অন্তত একবার ওর বান্ধবীর সাথে ঘুরতে যায়। তো আজ যেতে চাইছে, মিরপুরে ওর বান্ধবীর বাসা, কদিন হয়তো সেখানেই থাকবে। নিহারিকা বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে বেরিয়ে যায়। ইনায়া আধস্বরে তাতা করছিল দুহাতে নাড়িয়ে। নিহারিকা ওকে আদর করতে করতে সিঁড়ির কাছে যেতে থাকে। তখন তামান্নাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে সে। সাথে সাথে ডেকে উঠে বলে, তুমি নাকি আজ চলে যাবে? তামান্না একটুখানি থমকে গিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় নিহারিকার দিকে। নিহারিকার পরনের শাড়িটায় চোখ আটকায় তার। শুকনো ঢোক গিলে সে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখে নিহারিকাকে। এরপর ঠোঁট ভিজিয়ে বলে, চলে যাব মানে? নিহারিকা ইনায়ের গায়ে হাত বোলাতে বোলাতে বলে, না মানে সেরকম ভাবে বলিনি, মিরপুর যাবে শুনলাম। ও হ্যাঁ, ঠিকই শুনেছ, বান্ধবীর বাসায় যাব, ঘোরাঘুরি করে আসব। নিহারিকা বেশ আগ্রহ নিয়ে শোধালো, কোথায় ঘুরতে যাবে? আমরা তো এক এক সময় এক এক জায়গায় ঘুরতে যাই, কখনো গন্তব্য এক থাকে না। এবারে 3 জায়গায় ঘোরার পরিকল্পনা রয়েছে, যশোর, কুষ্টিয়া আর সাতক্ষীরা। নিহারিকার চোখ দিয়ে হেসে উৎফুল্লিত হয়ে বলল, তাই নাকি? বেশ ভালো তো, দক্ষিণ অঞ্চলের জায়গাগুলো বেশ সুন্দর হয়। কুষ্টিয়াতে আমার ফুপুর বাড়ি। তামান্না ঠোঁট টিপে ভদ্রতার সাথে হাসলো। এরপর আরেকবার নিহারিকার শাড়ির দিকে তাকিয়ে বলল, শাড়িটা সুন্দর। নিহারিকা একটুখানি অপ্রস্তুত হলো। নিজের দিকে তাকিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে হাসলো শুধু। তামান্না নিজে থেকে আবারও বলল, ইরফান ভাই দিয়েছে তাই না?
নিহারিকা একটু থেমে বলল, কিভাবে বুঝলে? তামান্না ভ্রু নাচিয়ে বলল, ইরফান ভাই এমন রঙগুলো পছন্দ করেন, তাই মনে হলো। আন্দাজ করেই বলেছি। তোমাকে কিন্তু সুন্দর লাগছে ভীষণ, মানিয়েছে খুব। নিহারিকা হেসে ধন্যবাদ জানালে তামান্না এগিয়ে এসে ইনায়াকে আদর করে দেয়। এরপর নিহারিকাকে জিজ্ঞেস করে, খিচুড়ি, পায়েস, গরুর মাংস বানাতে পারো? নিহারিকা অবাক হয়ে তাকায় তামান্নার দিকে। সত্যি বলতে মেয়েটার ব্যবহার ভালো হলেও মাঝে মাঝে হুটহাট করে এমন কথা বলে যে নিহারিকা তবদা খেয়ে যায়। অস্বাভাবিক মনে হয় তখন। নিহারিকা জোরপূর্বক হাসল। নিজের মনের অস্বস্তি ধরা না দিয়ে বলল, পারি। তামান্না আরও মিষ্টি করে বলল, যাক, তাহলে তো ভালোই। ঝাল করে চিকেন রোস্টও বানানো শিখে নিও। এইসব খাবারগুলো তোমার বরের খুব পছন্দ। সিক্রেট বলে দিলাম, কাজে আসবে। বলেই হেসে চলে গেল তামান্না। তার সাথে নিহারিকাও হাসল, কিন্তু তামান্নার প্রস্থানের পরপরই তার হাসি মিলিয়ে গেল। অদ্ভুত দৃষ্টিতে সে তাকিয়ে রইল উপরের দিকে। না, নিহারিকা মোটেই অবাক হচ্ছে না এই ভেবে যে তামান্না কিভাবে ইরফানের সব পছন্দের কথাগুলো জানে। এই বিষয়ে অবাক হওয়ার কিছু নেই। এক বাড়িতে থাকে, সম্পর্কে ভাই বোন হয়, সবকিছু জানতেই পারে। কিন্তু নিহারিকা অবাক হচ্ছে কারণ এই একই কথাগুলো তামান্না সকাল থেকে তাকে 3বার বলেছে। এমনকি রান্না করার সময়ও তামান্না একই কথাগুলো তাকে বলেছে। তাহলে এখন কেন আবার বলে গেল? তাও আবার এমনভাবে যেন প্রথমবার বলছে। নিহারিকা ভীষণ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকলো। কলিং বেল বেজে ওঠার শব্দে সে চমকে ওঠে। ইনায়াকে চেপে ধরে দৌড় দেয় সদর দরজার দিকে। দ্রুত দরজা খুলে দিতেই বিকেলের মিষ্টি রোদটা সোজা এসে পড়ল নিহারিকার মুখে। সদর দরজায় ইরফান দাঁড়ানো, কপালে হালকা ঘাম, শার্টের হাতা একটু গোটানো, চোখে ক্লান্তির রেখা, কিন্তু সেই ক্লান্তির ভেতরেও একরাশ অপেক্ষা। ইরফান নিহারিকার দিকে তাকাতেই থমকে গেল। অ্যাশ রঙের শাড়িটা নরম আলোয় আরও মৃদু হয়ে উঠেছে। চুল আলগা করে বাঁধা, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে খুব স্বাভাবিক একটা হাসি। কিছু সেকেন্ড সে শুধু তাকিয়ে রইল। এই বাড়িটা তো ইরফানের বহুদিনের চেনা। এই দরজা, এই বারান্দা, এই সিঁড়ি সবই নিজের। কিন্তু আজ যেন প্রথমবার ঘরে ফিরছে সে। ইনায় নিজের বাবাকে দেখেই খুশিতে হাত নাড়ল। বাবা! ইরফানের ঠোঁটে হাসি ফুটল। সে ব্যাগটা নামিয়ে নিহারিকার হাতে দিয়ে দুহাত বাড়িয়ে কোলে নিল ইনায়াকে। আরে, আমার মা! নিহারিকা খুব সাবধানে ইনায়াকে এগিয়ে দিল তার দিকে। ইরফান মেয়েকে কোলে তুলতেই ইনায়া গলা জড়িয়ে ধরল শক্ত করে। সারাদিনের ক্লান্তি যেন এক আলিঙ্গনেই গলে গেল। মেয়ের মাথায় চুমু খেতে খেতে ইরফানের দৃষ্টি আবার গেল নিহারিকার দিকে। শাড়ির আঁচলটা একটু কাঁধ থেকে নেমে এসেছিল। সে তাড়াতাড়ি টেনে নিল, চোখ নামিয়ে বলল, একটু দেরি করলেন আজ? ইরফান ধীরে মাথা নাড়ল। পকেট থেকে একটা কিছু বের করে নিহারিকার হাতে দিয়ে বলল, হ্যাঁ, এটা খুঁজতে গিয়েছিলাম তো। নিহারিকা হাতে থাকা অজানা জিনিসটার দিকে তাকালো। ছোট্ট প্যাকেটের ভেতরে তাকাতেই চোখ জল করে উঠল তার। ইরফানের দিকে তাকিয়ে বেশ জোরে সোরেই বলে উঠল, শিমুল ফুল? আল্লাহ, আপনি কোথায় পেলেন? ইরফান চোখ বড় করে তাকালো নিহারিকার দিকে। অভিযোগের দৃষ্টিতে ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমার মাম্মা তো দেখি তোমার থেকেও বেশি জোরে চেঁচাতে পারে। তুমি শিখিয়েছ? নিহারিকা চোখ পিট করে তাকিয়ে এগিয়ে এলো ইরফানের দিকে। তাকিয়ে বলল, উফ, আপনি তো আচ্ছা ঝামেলার মানুষ। আমি আপনাকে বলেছিলাম এই জিনিস আনতে। না জানি কোথা থেকে নিয়ে এসেছে। কোথায় পেলেন বলুন তো? ইরফানের চোখ এখনো নিহারিকার উপরে। সে মুচকি হেসে ফেলল। এই মেয়েটা যখন জ্বরে কাহিল ছিল তখন হুট করেই আধবুজা চোখে তাকিয়ে আবদার করেছিল শিমুল ফুলের। সেই সময় ইরফান ভ্রু কুঁচকে তাকিয়েছিল। বোঝেনি নিহারিকা কেন মাঝরাতে এমন অদ্ভুত আবদার করল। পরে বুঝেছিল জ্বরের ঘোরে নিহারিকা ভুলেই নিজের পছন্দের ফুলটা ইরফানের কাছ থেকে পেতে চেয়েছিল। তখন তো ইরফানের পক্ষে সম্ভব ছিল না ফুলটা এনে দেওয়ার। তাই সে ভেবেছিল মেয়েটা সুস্থ হলেই সে এনে দেবে, যেখান থেকেই হোক না কেন। ইরফান সেভাবেই বলল, তুমি তো বলেছিলে এই ফুল আনতে। নিহারিকা অবাক হয়ে তাকিয়ে বলল, কি আশ্চর্য! কখন? সেদিন রাতে। নিহারিকা অসহায় চোখে তাকিয়ে বলল, আমি তো আপনাকে বলেছিলাম জ্বর উঠলে আমি যাতা বকতে থাকি, উল্টো পাল্টা কথাবার্তা বলি। ওসব কেন ধরতে গিয়েছেন আপনি? ইরফান নিহারিকার হাবভাব দেখে অবাক হলো। কেমন যেন গিন্নি গিন্নি লাগছে মেয়েটাকে। অকারণে বুকের ভেতরটা ভরে উঠল ইরফানের। এক ধরনের শান্তি। কেউ অপেক্ষা করেছে,
কেউ দরজা খুলে দিয়েছে, কেউ তার সাথে কথা বলছে, বকাবকি করছে। ফিক করে হেসে ফেলল ইরফান। নিহারিকা একটু ইতস্তত করে বলল, কি আশ্চর্য, আবার হাসছেন? ইরফান সাথে সাথে মুখ গম্ভীর করল, মোটেই না, আমি তো আমার মেয়ের সাথে খেলা করছি। নিহারিকা চোখ সরু করে তাকিয়ে বিড়বিড় করে বলল, হাহ, মিথ্যুক। মুখ ভেঙচিয়ে আবারও ইরফানকে জিজ্ঞেস করলো, বলুন না, এই ফুল কোথায় পেলেন? ইরফান এবারে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় 7 সমুদ্র 13 নদী পার করে খুঁজে নিয়ে এসেছি? নিহারিকা দুদিকে মাথা নেড়ে না বোঝায়। ইরফান এবারে ক্লান্ত ভঙ্গিতে বলে, আমার কলেজ থেকে একটু দূরে একটা পার্ক আছে, যুব মৈত্র পার্ক, নদীর পাড়ে, সেখান থেকে এনেছি। নিহারিকা এবারে যেন শান্ত হলো। ফুলগুলো 2 হাতের মুঠোয় নিয়ে হাসি মুখে তাকিয়ে বলল, শুক্রিয়া। ইরফান হাঁপ ছেড়ে বাঁচল। শুধু লোকেশনটা জানার জন্য এত লাফালাফি করছিল মেয়েটা। নিহারিকা একটা ফুল ইনায়ের হাতে দিয়ে ইনায়াকে কোলে নিয়ে বলল, হাত মুখ ধুয়ে নিন, খাবার রেডি। কিন্তু আমি তো খেয়ে এসেছি। ইরফানের কথাটা শুনে নিহারিকার মুখের উজ্জ্বলতা কমে গেল ধপ করে। খেয়ে এসেছেন? ইরফান ঠোঁট কামড়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালে নিহারিকা কিছুই বলে না। মুখ গোমরা করে চলে যেতে চাইলে ইরফান আঁচল চেপে ধরে। নিহারিকা পিছু ঘুরে তাকায়। চোখে মন খারাপের রেশ স্পষ্ট দেখে ইরফান বলে, জিজ্ঞেস করবে না কি খেয়ে এসেছি? নিহারিকা সেভাবেই জিজ্ঞেস করে, কি খেয়ে এসেছেন? ইরফান একটুখানি এগিয়ে এসে নিহারিকার দিকে মাথা ঝুঁকিয়ে বেশ গুরুতর দৃষ্টিতে তাকিয়ে বলে, হাওয়া বাতাস। নিহারিকার নাক মুখ কুঁচকে তাকাতেই ইরফান আর হাসি চেপে রাখতে পারে না, হো করে হাসতে শুরু করে। নিহারিকা রীতিমতো আহাম্মক বনে যায়। কিছুক্ষণ পর নিজের বোকামি বুঝতে পেরে সে মুখ ভেঙচিয়ে বলে, আপনাকে আমি ভদ্রলোক ভেবেছিলাম। মা ঠিকই বলেছিলেন, আপনি আসলেই একটা খারাপ লোক। ধুর, শুধু শুধু সময় নষ্ট করলেন। খাবার গরম করতে কি সময় লাগবে না? আমি একটা আহাম্মক যে আপনার কথা ধরেছি। ইরফান ভুরু উঁচিয়ে বলল, তা তো তুমি বটেই। আজ আমার বউ প্রথম রান্না করেছে আমার জন্য, আর আমি বাইরে থেকে খেয়ে আসব, তা কি হয়? বউ শব্দটা শুনে নিহারিকার গাল হালকা লাল হয়ে উঠল। এত বড় করে বলার কিছু নেই, আমার কাছে আছে। ইরফান শান্ত গলায় বলল। চোখে অদ্ভুত মায়া ফুটে উঠল মুহূর্তেই। নিহারিকা এলোমেলো দৃষ্টি ফেলে এবারে দ্রুত প্রস্থান নিল। ইরফান সেদিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। পুরো দৃশ্যটাই উপরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা তামান্য দেখল। অনুভূতি শূন্য দৃষ্টি তার, তবুও কেন যেন চোখে কিছু একটা দেখা গেল। তামান্না বিড়বিড় করে ধীর গলায় বলল, এত কম সময়ে এত দরদ, কি জাদু জানে মেয়েটা? কিভাবে পারলো এত দ্রুত সবকিছু নিজের করে নিতে? আমি এতদিনের চেষ্টাতেও কেন পারলাম না? কেন? কি কমতি ছিল?